আজকের আলোচনাটা শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে, যেটা হয়তো আমাদের সবার মনেই ঘোরে। বলুন। এই যে গুগল আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, যেখানে যে কোনো প্রশ্নের উত্তর প্রায় 1 সেকেন্ডে পাওয়া যায়, সেখানে পাশ্চাত্য দর্শনের মতো একটা 2500 বছরের পুরনো বিষয় নিয়ে ঘাটাঘাটি করার আদৌ কি কোনো মানে আছে? বাহ। আমাদের হাতে যে রিসার্চগুলো আছে সেগুলো বলছে এর প্রাসঙ্গিকতা আগের চেয়েও বেশি। আজ আমরা ঠিক এটাই একটু খুঁজে দেখব। এটা খুব ভালো একটা প্রশ্ন দিয়ে শুরু হলো, কারণ এটাই আজকের দিনের মূল দ্বন্দ্ব। আমাদের কাছে তথ্যের কোনো অভাব নেই, কিন্তু প্রজ্ঞার অভাব আছে। আর পাশ্চাত্য দর্শনের পুরো যাত্রাটাই কিন্তু এই প্রজ্ঞার সন্ধান নিয়ে। আমাদের তথ্যসূত্রগুলো যদি দেখি, তাহলে শুরুটা হয়েছিল একটা দারুণ রূপান্তর দিয়ে। রূপান্তর কিরকম? ভেবে দেখুন একবার, আগের দিনে মানুষ ভাবত বজ্রপাত হয় কারণ দেবতা জিউস রেগে গেছেন। এটা হলো মিথস বা পৌরাণিক কাহিনী নির্ভর ব্যাখ্যা। জগৎকে ব্যাখ্যা করার জন্য একটা গল্পকে সত্যি বলে মেনে নেওয়া। একদম ঠিক তাই। কিন্তু তারপর থ্যালেসের মতো কয়েকজন চিন্তাবিদ এলেন, যারা বললেন, দাঁড়ান, আমরা কি এর পেছনে অন্য কোনো প্রাকৃতিক কারণ খুঁজে দেখতে পারি? আচ্ছা। এই যে কেন এবং কিভাবের যুক্তিসম্মত অনুসন্ধান, এটাই হলো লোগোস। মিথোস থেকে লোগোসে এই উত্তরণ, গল্প থেকে যুক্তিতে আসা, এটাই ছিল পাশ্চাত্য দর্শনের জন্মলগ্ন। এটা তো শুধু একটা বিষয়ের জন্ম দেয়নি, না না, এটা একটা নতুন উপায়ে চিন্তা করার জন্ম দিয়েছিল। এক্স্যাক্টলি। তাহলে চলুন এই চিন্তার পদ্ধতির গোড়াতে যাই। ফিলসফি শব্দটা আমরা সবাই শুনেছি, এটাকে ভাঙলে নাকি খুব মজার একটা মানে পাওয়া যায়? হ্যাঁ, শব্দটা দুটো গ্রিক শব্দ দিয়ে তৈরি। একটা হলো ফেলো, যার মানে হলো ভালোবাসা, আর সোফিয়া, যার মানে প্রজ্ঞা। প্রজ্ঞার প্রতি ভালোবাসা। হ্যাঁ, সুতরাং ফিলসফি মানে হলো প্রজ্ঞার প্রতি ভালোবাসা। এর মধ্যে কিন্তু একটা গভীর ব্যাপার আছে। এখানে প্রজ্ঞা মানে শুধু অনেক কিছু জানা বা ধরুন তথ্য মুখস্থ করা নয়। আচ্ছা। এর মানে হলো কেন কোনো কিছু সত্যি, তার পেছনের মূল নীতি বা যুক্তিটা বোঝা। তার মানে একজন ইতিহাসবিদ জানেন কবে পলাশির যুদ্ধ হয়েছিল, কিন্তু একজন দার্শনিক প্রশ্ন করবেন, ইতিহাস বলতে আমরা ঠিক কি বুঝি, বা সত্যি ঘটনা জানা কি আদৌ সম্ভব? এরকম। একদম, আপনি ঠিক ধরেছেন। দর্শন কেবল উত্তর দেয় না, উত্তর খোঁজার পদ্ধতি আর প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন তোলে। আর এই প্রজ্ঞার প্রতি ভালোবাসা থেকেই জন্ম নিয়েছিল সেই যুগান্তকারী পরিবর্তন। প্রাচীন গ্রিক দার্শনিকদের কথাই ধরুন, থেলিস, হেরাক্লিটাস বা পারমেনিডেস। হ্যাঁ। তারা এমন সব প্রশ্ন তুলেছিলেন যা আজও আমাদের ভাবায়। যেমন থেলিস মনে করতেন জগতের মূল উপাদান হল জল। এখন আমরা জানি এই উত্তরটা ভুল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি উত্তরটা খুঁজেছিলেন যুক্তি দিয়ে, কোনো দৈববাণীর ওপর ভরসা করে নয়। পদ্ধতিটাই ছিল আসল বিপ্লব। উত্তরটা ততটা ঠিক, উত্তরটা ততটা গুরুত্বপূর্ণ ছিল না, পদ্ধতিটাই ছিল মূল। ঠিক। আর এই পদ্ধতিটাই পরের 2500 বছর ধরে পাশ্চাত্য চিন্তাধারাকে চালিয়ে নিয়ে গেছে। যে কোনো কিছুকে প্রশ্ন করা, প্রমাণ খোঁজা এবং যুক্তির শৃঙ্খলে বাঁধা। তবে একটা প্রশ্ন এখানে আসতেই পারে। পৌরাণিক কাহিনীরও তো একটা সামাজিক তাৎপর্য ছিল, একটা সৌন্দর্য ছিল। সবকিছুকে এমন কঠোর যুক্তি দিয়ে প্রতিস্থাপন করতে গিয়ে আমরা কি কিছু হারিয়ে ফেললাম? দারুণ পয়েন্ট। কারণ গল্প আমাদের একত্রিত করে, আমাদের পরিচিতি দেয়। সবকিছুকে যুক্তির ছাঁচে ফেললে তো মিটটা বড্ড শুকনো আর যান্ত্রিক হয়ে যায়, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ বিতর্ক। তবে দার্শনিকরা বলবেন, তারা সৌন্দর্য বা গল্পের ভূমিকাকে অস্বীকার করছেন না। তারা শুধু বলছেন, জগৎ কিভাবে কাজ করে সেই সত্যটা বোঝার জন্য যুক্তি সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার। আচ্ছা। আর এই হাতিয়ারটাকেই তারা বছরের পর বছর ধরে ধারালো করেছেন। আমাদের সূত্রগুলোতে প্লেটো, অ্যারিস্টটল, দেকার্ড, ক্যান্টের মতো অনেকের নাম আছে, যারা এই পদ্ধতিকে একটা কাঠামো দিয়েছেন। দর্শন শুধু বড় বড় প্রশ্নই করে না, উত্তর খোঁজার জন্য একটা কঠোর নিয়মও মেনে চলে। একদম। আর এই নিয়ম বা পদ্ধতিটাই তো দর্শনের বিভিন্ন শাখাকে জন্ম দিয়েছে, তাই না? যেমন একটা শাখার কথা রিসার্চে পেলাম, জ্ঞানবিদ্যা বা এপিস্টেমোলজি। নামটা বেশ খটমটে শোনায়। হ্যাঁ, কিন্তু এর প্রশ্নটা খুব সাধারণ। আমরা কি জানতে পারি? আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা এনর্ম। ভাবুন, এই যে ফেক নিউজ বা সোশ্যাল মিডিয়ার ফিল্টার বাবলের যুগ, এখানে জ্ঞান আর মতামত এর মধ্যে পার্থক্য করাটা কতটা জরুরি। জ্ঞানবিদ্যা ঠিক এই প্রশ্নগুলোই করে। আমি যখন বলি আমি জানি, তখন এই জানার ভিত্তিটা কি?
নিছক বিশ্বাস নাকি প্রমাণ? আমাদের জ্ঞানের সীমাটাই বা কতটুকু? ঠিক তাই। বেশ, তাহলে আমরা কি জানতে পারি তার একটা সীমা আছে, কিন্তু যা জানতে পারি, যেমন এই জগৎ, এর আসল রূপটা কি? এখান থেকেই কি অধিবিদ্যা বা মেটাফিজিক্সের প্রশ্নটা আসে? হ্যাঁ, আমাদের সূত্রগুলো বলছে এটা নাকি চূড়ান্ত বাস্তবতা নিয়ে কাজ করে। ব্যাপারটা অত জটিল করে না ভেবে একটা উদাহরণ দিই। হুম। দ্য ম্যাট্রিক্স সিনেমার কথা ভাবুন। আচ্ছা, আমাদের এই বাস্তবতা কি আসল নাকি পুরোটাই একটা সিমিউলেশন? এই প্রশ্নটাই কিন্তু অধিবিদ্যার মূল কথা। ইন্টারেস্টিং। অথবা কোয়ান্টাম ফিজিক্সের কথাই ভাবুন, যেখানে বাস্তবতা নাকি পর্যবেক্ষকের উপর নির্ভর করে বদলে যায়। এটাও তো এক ধরনের অধিবিদ্যার প্রশ্ন। স্থান, কাল, কার্যকারণ, আমাদের চেতনা, এইসব মৌলিক জিনিসের স্বরূপ কি, তা নিয়েই অধিবিদ্যার কারবার। এটা তো দারুণ। তাহলে অধিবিদ্যা যদি প্রশ্ন করে জগৎটা কি, এরপর নিশ্চয়ই প্রশ্ন আসবে এই জগতে আমাদের কিভাবে বাঁচা উচিত। আর এটাই তো নীতিবিদ্যা বা এথিক্স। একদম। আর এর আধুনিক উদাহরণ তো আমাদের হাতের মুঠোয়। ধরুন, একটা চালকবিহীন গাড়িকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যেখানে হয় তাকে একজন পথচারীকে বাঁচাতে হবে অথবা গাড়ির ভেতরের যাত্রীকে। ও, ক্লাসিক ট্রলি প্রবলেম। হ্যাঁ, গাড়িটা কোন সিদ্ধান্ত নেবে, কোন জীবনটা বেশি মূল্যবান, এই যে নৈতিক দ্বিধা, এটাই নীতিবিদ্যার বিষয়। সঠিক ভুল, ভালো মন্দ, ন্যায় অন্যায়, এইসব ধারণার ভিত্তি কি তা খোঁজা। তার মানে দর্শনের শাখাগুলো শুধু একাডেমিক আলোচনা নয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সিদ্ধান্তের সাথেও সরাসরি জড়িত। এরপরে তো যুক্তিবিদ্যা বা লজিক আর রাজনৈতিক দর্শনের কথাও আছে। হ্যাঁ, যুক্তিবিদ্যা হলো অনেকটা এই পুরো সিস্টেমের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এটা ছাড়া কোনো শাখাই চলতে পারে না। একটা যুক্তি বৈধ নাকি অবৈধ তা বিচার করাই এর কাজ। আর রাজনৈতিক দর্শন জানতে চায় একটা আদর্শ সমাজ কেমন হওয়া উচিত। ন্যায়, স্বাধীনতা, অধিকার, ক্ষমতা, এসবের মানে কি? আজকের দিনে দাঁড়িয়েও এই প্রশ্নগুলো সবচেয়ে জরুরি। অবশ্যই। একটা বিষয় পরিষ্কার হচ্ছে, দর্শন শুধু একটা বিষয় নয়, এটা আসলে চিন্তা করার একটা সুশৃঙ্খল পদ্ধতি। আর এখানেই একটা অবাক করার মতো সংযোগের কথা আমাদের সূত্রগুলো বলছে। কি সেটা? দর্শনকে নাকি বিজ্ঞানের জননী বলা হয়। এটা হজম করা একটু কঠিন, কারণ আমরা তো দর্শন আর বিজ্ঞানকে দুটো আলাদা মেরুর জিনিস বলে ভাবি। হ্যাঁ, এখন ভাবি, কিন্তু ঐতিহাসিকভাবে দেখলে এরা একই মায়ের দুই সন্তান। যেমন রেনে দেখার্ত, যিনি একজন দার্শনিক ছিলেন, তিনি অ্যানালিটিক্যাল জ্যামিতির জন্ম দিয়েছিলেন। আচ্ছা। স্যার আইজ্যাক নিউটনের সবচেয়ে বিখ্যাত বইটার নাম ছিল প্রাকৃতিক দর্শনের গাণিতিক মূলনীতি। একসময় পদার্থবিদ্যা, জীববিদ্যা, এমনকি মনোবিজ্ঞানও প্রাকৃতিক দর্শনের অংশ ছিল। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, ওটা তো ছিল সেকালের কথা। আজকের দিনে দাঁড়িয়ে কি আমরা বলতে পারি না যে বিজ্ঞান দর্শনের জায়গাটা নিয়ে নিয়েছে? মানে বাস্তবতার স্বরূপ নিয়ে এখন তো একজন পদার্থবিদ একজন দার্শনিকের চেয়ে অনেক বেশি জানেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আজকের দিনে দর্শনের কাজটা ঠিক কি? পুরনো প্রশ্ন নিয়ে বসে থাকা? না না, ব্যাপারটাকে এভাবে দেখা যেতে পারে। বিজ্ঞান প্রশ্ন করে কিভাবে বা হাউ, আর দর্শন প্রশ্ন করে কেন বা ওয়াই, এবং তাতে কি বা সো হোয়াট। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, নিউরোসায়েন্স আমাদের বলতে পারে মস্তিষ্কের কোন অংশ ভালোবাসার অনুভূতি তৈরি করে। কিন্তু ভালোবাসার অর্থ কি বা একটা ভালো সম্পর্কে এর ভূমিকা কি হওয়া উচিত, এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞান দেয় না। তার মানে বিজ্ঞান আমাদের ক্ষমতা দেয়, আর দর্শন সেই ক্ষমতাকে কিভাবে ব্যবহার করব তার দিক নির্দেশনা দেয়। অনেকটা সেরকমই। বিজ্ঞান একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে কাজ করে, দর্শন সেই কাঠামোটা নিয়েই প্রশ্ন তোলে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করাটা বিজ্ঞানের কাজ, কিন্তু একটা চেতনাসম্পন্ন এআই এর কি মানুষের মতো অধিকার থাকা উচিত? এই নৈতিক প্রশ্নটা দর্শনের। ওয়াও! তাই বিজ্ঞান দর্শনের জায়গা নেয়নি, বরং বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে নতুন নতুন দার্শনিক প্রশ্নের জন্ম হচ্ছে। এই দৃষ্টিকোণটা সত্যি ভাবনার খোরাক যোগায়। বিজ্ঞান আর দর্শন প্রতিযোগী নয়, বরং সহযোগী। এবার চলুন একটু আধুনিক সময়ের দিকে তাকায়। আমাদের সূত্রগুলো বলছে আধুনিক পাশ্চাত্য দার্শনিকরা একটা নতুন মোড় এনেছেন, যা আলোচনাকে আরও বেশি ব্যক্তিগত করে তুলেছে। হ্যাঁ, কিরকেগার্ড, সার্ত্রে বা হাইডেগারের মতো অস্তিত্ববাদী দার্শনিকরা ক্যামেরাটাকে বাইরের জগৎ থেকে ঘুরিয়ে ভেতরের দিকে তাক করেছেন। আচ্ছা। তাদের প্রশ্নগুলো ছিল আরও মৌলিক এবং ব্যক্তিগত। প্রাচীন গ্রিকরা জানতে চেয়েছিলেন বিশ্ব কী দিয়ে তৈরি, আর অস্তিত্ববাদীরা জানতে চাইলেন
এই বিশ্বে একজন ব্যক্তি হিসেবে আমার অস্তিত্বের অর্থ কি? এই প্রশ্নগুলো তো আমাদের সবার। এই অর্থহীন মহাবিশ্বে আমার জীবনের উদ্দেশ্য কি? স্বাধীনতা আসলে কি? এটা কি আশীর্বাদ নাকি অভিশাপ? এই ধরনের চিন্তাভাবনা দর্শনকে সাধারণ মানুষের জীবনের সংগ্রামের আরও কাছাকাছি নিয়ে আসে, তাই না? ঠিক তাই। সার্ত্রের একটা বিখ্যাত ধারণা আছে, অস্তিত্ব সারধর্মের পূর্বগামী। এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। হ্যাঁ, শুনতে খুব জটিল লাগলেও এর মানেটা খুব সহজ। ধরুন একটা ছুরি, এটা বানানোর আগেই এর একটা উদ্দেশ্য বা সারধর্ম ঠিক করা থাকে, কিছু কাটা। হুম। কিন্তু সার্ত্রের মতে অবশ্যের কোনো পূর্ব নির্ধারিত উদ্দেশ্য নেই। আমরা আগেই জগতে আসি, তারপর আমাদের কাজ, আমাদের সিদ্ধান্তের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য বা সারধর্ম তৈরি করি। তার মানে আমরা কে হব, আমাদের জীবনের অর্থ কি হবে, এই দায়িত্বটা সম্পূর্ণ আমাদের। সম্পূর্ণ। এটা তো একই সাথে লিবারেটিং এবং টেরিফাইং একটা ধারণা। একদম। এই আধুনিক মোড়টা দর্শনকে আবার মানুষের সবচেয়ে মৌলিক প্রশ্নের দিকে ফিরিয়ে এনেছে, তবে এবার আরও ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে। আমাদের অস্তিত্বের শূন্যতা, একাকিত্ব এবং স্বাধীনতার বোঝা, এসব নিয়েই অস্তিত্ববাদ কাজ করে। তাহলে পুরো আলোচনাটিকে যদি আমরা একটা সুতোয় বাঁধতে চাই, আমাদের সূত্রগুলো দুটো চমৎকার সংজ্ঞা দিয়েছে। আমার মনে হয় এগুলো আমাদের পুরো আলোচনাকে খুব সুন্দরভাবে এক জায়গায় নিয়ে আসবে। আচ্ছা। প্রথমটা হলো প্রাতিষ্ঠানিক সংজ্ঞা। পাশ্চাত্য দর্শন হল বাস্তবতা, জ্ঞান, মূল্যবোধ এবং মানব অস্তিত্বের মৌলিক প্রকৃতি নিয়ে একটি সমালোচনামূলক, যৌক্তিক এবং নিয়মতান্ত্রিক অনুসন্ধান। এই সংজ্ঞাটার প্রতিটি শব্দই কিন্তু আমরা আলোচনা করেছি। সমালোচনামূলক ও যৌক্তিক, যা মিথোস থেকে লোগোসে উত্তরণকে বোঝায়। ঠিক। নিয়মতান্ত্রিক অনুসন্ধান, যা অ্যারিস্টটল বা কান্টের তৈরি করা পদ্ধতির কথা বলে। আর বাস্তবতা, জ্ঞান, মূল্যবোধ, এগুলো তো অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা আর নীতিবিদ্যার মতো শাখাগুলোর মূল বিষয়। আর দ্বিতীয় সংজ্ঞাটা অনেক সহজ এবং আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। সেটা কি? পাশ্চাত্য দর্শন হল বিশ্ব এবং বিশ্বে আমাদের স্থান বোঝার জন্য যুক্তির ব্যবহার। এটা যেন পুরো বিষয়টার সারমর্ম এক বাক্যে বলে দেয়। আর দেখুন, এই দুটি সংজ্ঞা একে অপরের পরিপূরক। প্রথমটি বলছে দর্শন কি, আর দ্বিতীয়টি বলছে দর্শন কেন। প্রাচীন গ্রিসের সেই প্রথম প্রজ্ঞার প্রতি ভালোবাসা থেকে শুরু করে বিজ্ঞানের ভিত্তি স্থাপন এবং সবশেষে বিশ্বে আমাদের নিজেদের স্থান খুঁজে বের করার আধুনিক চেষ্টা পর্যন্ত পুরো যাত্রাটাই এই দুটি সংজ্ঞার মধ্যে ধরা আছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে প্রজ্ঞার প্রতি ভালোবাসার মতো একটা সরল ধারণা থেকে এক কঠোর নিয়মতান্ত্রিক পদ্ধতির জন্ম হলো। এই পদ্ধতি শুধু আমাদের চিন্তার জগৎকেই বদলে দেয়নি, বিজ্ঞানকে জন্ম দিয়েছে। এবং এখন এই তথ্যের যুগে আমাদের নিজেদের অস্তিত্বের গভীরে তাকাতে সাহায্য করছে। একদম। আলোচনার শুরুতে আপনি যে প্রশ্নটা তুলেছিলেন, গুগলের যুগে দর্শনের কি প্রয়োজন, আমার মনে হয় উত্তরটা এখানেই। গুগল আমাদের লক্ষ লক্ষ কি-এর উত্তর দিতে পারে, কিন্তু কেন এবং এর অর্থ কি, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার প্রশিক্ষণ দেয় দর্শন। যাওয়ার আগে একটা জিনিস ভাবা যেতে পারে, আমাদের সূত্রগুলো দেখায় যে দর্শন আসলে বড় বড় প্রশ্ন করার শিল্প। আমরা যখন আমাদের জীবনে কোনো কিছুকে কেবল অন্ধভাবে মেনে না নিয়ে প্রশ্ন করি, এই নিয়মটা কেন মানব, এর চেয়ে ভালো কোনো উপায় কি হতে পারে, বা আমি আসলে জীবন থেকে কি চাই, সেই মুহূর্তে কি আমরা সবাই এক একজন দার্শনিক হয়ে উঠি না? ঠিক তাই।